হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে টেক্সাস আইসের গুলিতে ইমিগ্রেন্ট নিহত, জনবিক্ষোভ ঠেকানোর কৌশল হিসাবে দেশব্যাপী গ্রেফতার দ্বিগুণ করেছে আইস। এই বিষয়টি আজকে আমরা আলোচনায় জানব। বিশ্বকাপ ফাইনালে 1200 বেশি সিট বিক্রি করবে ফিফা, এই বিষয়টি আজকে একটি নিউজ বেরিয়েছে, হয়তো জানতে পারবো আজকে বিশ্বকাপের খবরের মধ্যে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। মেইনের নির্বাচনের পার্টনার বাদ সামনে আসছেন কে এবং কি হতে পারে নভেম্বরের সিনেট নির্বাচনে, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। সর্বশেষ যে আরেকটি বিষয় আছে তা হচ্ছে সাবস্ক্রিপশন। আপনারা জানেন যে যারা এই কোনো কিছু সাবস্ক্রাইব করেন এর মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে যদি তুমি সাবস্ক্রিপশন 15 দিনের মধ্যে না করে দাও তাহলে তোমাকে পেনাল্টি দিতে হবে। আজকে নিউ ইয়র্ক সিটি অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করেছে যে যে কেউ যদি কখনো বাদ দিতে চায় তাকে পেনাল্টি করা যাবে না। এই একটি নিউজ আছে। আর আরেকটি খবর হচ্ছে যে বাংলাদেশ প্রসঙ্গ, সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি দেশে ফিরবেন। রয়টারের সাথে সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। সো আমরা এই বিষয়টি আলোচনা করব যে তিনি যে দেশে ফিরবেন এর প্রেক্ষাপট কি, কোন প্রেক্ষাপটে কীভাবে তিনি দেশে ফিরতে পারেন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, জনাব গোলাম মর্তজা যিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার, অ্যাটর্নি মীর মিজানুর রহমান এবং ইব্রাহিম চৌধুরী খোকন, সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন সবাই। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে আজকের দিনের ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুক্রবার জুলাই মাসের 10 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তেহরান আলোচনার ধারা অব্যাহত রাখার অনুরোধ করার পর যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্টের মনোভাব, আমি যেটা গতকাল বলেছিলাম যে উনি কোনো কিছুই শুনতে চান না, ইরানের উপর আক্রমণ করবেন, আজকে অনেকটাই নমনীয়। অলমোস্ট 360 না হলেও 270 ডিগ্রি ঘুরেছেন যদিও। তবে তিনি এও বলেছেন অবশ্য যে দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি ছিল সেটি এখন শেষ শব্দটা বিভিন্ন সংবাদ সংস্থা উইদিন ব্র্যাকেট দিয়েছে, শেষ হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে টানা 2 দিনের পাল্টা হামলার পর কূটনৈতিক উদ্যোগটি আবারও সচল করার লক্ষ্যে কাতারের মধ্যস্থকারীরা আজ তেহরানে পৌঁছেছেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যে দুই দেশের মধ্যে গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকটি, যেটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বাস্তবায়নের উপর নির্ভরশীল, তাদের দাবি, সেই যুক্তরাষ্ট্রের সেই সিনিয়র কর্মকর্তার দাবি, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছে গিয়েছে এবং সেগুলো চুক্তি শর্তগুলো লঙ্ঘনের শামিল। তারপরেও তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে, তিনি সেটাই বলেছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তা। গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সাম্প্রতিক দিনগুলিতে বড় ধরনের চাপের মধ্যে পড়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান উভয় একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেছেন, আমি আর তাদের নিয়ে মাথা ঘামাইতে চাই না, তারা অসুস্থ মানুষ, এমন মন্তব্য তিনি করেছেন। কিন্তু এখন তার প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা এই চুক্তি বা শান্তি চুক্তির ব্যাপারে আগ্রহ এবং বিশেষ করে কাতারের মধ্যস্থতায় পুনরায় আলোচনা শুরু করতে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের জের হিসাবে জ্বালানির দাম আবারও বাড়তে শুরু করেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী আজ শুক্রবার যুক্তরাষ্ট্র জুড়ে গ্যালন প্রতি পেট্রোলের দাম বেড়ে $3.88 গিয়ে দাঁড়িয়েছে গড়পড়তায়, কিন্তু যা এক সপ্তাহ আগে গড়পড়তায় ছিল $3.84। গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর সাম্প্রতিক সপ্তাহগুলিতে পাম্পে জ্বালানির দাম কমে গিয়েছিল। 5 জুলাই তা $3.80 সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল, অথচ মে মাসে এই দাম $4.50 পর্যন্ত উঠে গিয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে ইরানে বোমা হামলার নির্দেশ তিনি দিয়েই রেখেছেন। আজ এক টেলিফোন সাক্ষাৎকারে নিউ ইয়র্ক পোস্টকে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরেই আমি তাদের হিট লিস্টে, অর্থাৎ হত্যার যে লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছি। পরিস্থিতিটা এমনই,
তিনি আরো বলেছেন নিউ ইয়র্ক পোস্টকে, মূল কথা হলো আমি নির্দেশনা দিয়ে রেখেছি, যদি কোনো কিছু ঘটে তবে তাদের উপর এমন মাত্রায় বোমা হামলা চালাতে হবে যে তারা আর কখনো তা দেখেনি। এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প একই ধরনের মন্তব্য করেছিলেন। বলেছিলেন যে আমি নির্দেশনা দিয়ে রেখেছি, তারা যদি এমনটা করে তবে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তখন আর কিছুই অবশিষ্ট থাকবে না ইরানের। এমন মন্তব্য তিনি ফেব্রুয়ারি মাসে করেছিলেন। এবার জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি আবার সামনে নিয়ে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন যে জন্মসূত্রে নাগরিকের যেটি বার্থরাইট সিটিজেনশিপ বাতিলের লক্ষ্যে তার জারি করা নির্বাহী আদেশ টি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট সাম্প্রতিক যে রায় দিয়েছে তা পুনর্বিবেচনার জন্য তিনি আদালতের কাছে আবেদন জানাবেন। গত মাসে সুপ্রিম কোর্টের বিচারকদের 5-4 ভোটে দেওয়া এক রায়ে সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই উদ্যোগ প্রত্যাখ্যান করে দেয়। অর্থাৎ বার্থরাইট সিটিজেনশিপ নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করার যে উদ্যোগ প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছিলেন তা সংবিধান সম্মত নয় বলে তারা মন্তব্য করে রায় দিয়েছে। এবং আদালত রায় দেয় যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত যেসব বাবা মায়ের বৈধ অভিবাসন মর্যাদা নেই বা যারা সেখানে সাময়িকভাবে অবস্থান করছে তাদের ঘরে যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া সন্তানরা 14তম সংশোধনীর আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য হবেন। ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি অবিলম্বে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টি পুনর্বিবেচনার জন্য অর্থাৎ হিয়ারিং এর জন্য আবেদন জানাবো। তিনি আরো বলেন, তারা যদি তাদের এই চরম অযৌক্তিক, তার ভাষায়, সিদ্ধান্ত পরিবর্তন না করে তবে ন্যায় বিচারের এই বার্তায় আমেরিকাকে ধ্বংস করে দিবে। সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার বিষয়টি অত্যন্ত বিরল। আদালতের 44 নম্বর বিধি অনুসারে বিচারের জন্য আবেদন সাধারণত রায়ের 25 দিনের মধ্যে দাখিল করতে হয় এবং এর উদ্দেশ্য হলো ব্যতিক্রমী পরিস্থিতিগুলো বিবেচনা করা, যার মধ্যে আদালতের দৃষ্টি এড়িয়ে যাওয়া গুরুত্বপূর্ণ আইনি বা বাস্তব বিষয় অন্তর্ভুক্ত ছিল কিনা। আদালত এই ধরনের আবেদন খুব কমই মঞ্জুর করে এবং সংখ্যাগরিষ্ঠের সাথে যোগ দেওয়া বিচারপতিদের সমর্থন না করলে পুনর্বিবেচনার আদেশ দেওয়া যায় না। অর্থাৎ যে 5 জন বিচারপতির সংখ্যাগরিষ্ঠ রায়ে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সেই 5 জনের একজনকে অন্তত সম্মতি দিতে হবে যেটি পুনর্বিবেচনা দেওয়া যেতে পারে। তারা যদি এই ব্যাপারে সমর্থন না দেন এটি পুনর্বিবেচনায় নেওয়া যাবে না। এর রায়ের পর হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবিগেল জ্যাকসন 1 জুলাই নিউম্যাক্স নামক সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে লড়াই মাত্র শুরু হয়েছে তার ভাষায়, এবং ট্রাম্প সহসায় এই বিষয়ে হাল ছাড়ছেন না। যুক্তরাষ্ট্রে বাসস্থানের অর্থাৎ অ্যাফোর্ডেবিলিটি বা সামর্থ্যের বিষয়টি নিয়ে কংগ্রেসে রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের ব্যাপক সমর্থন পুষ্ট একটি বিল আগামীকাল অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হতে যাচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এতে স্বাক্ষর করছেন না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজনও হচ্ছে না। হোয়াইট হাউস জানিয়েছে যে গত মাসে কংগ্রেসের বিপুল ভোটে পাশ হওয়া এই বিলটিতে প্রেসিডেন্ট কেন কোনো ভেটো দিবেন না। নির্বাচন কেন্দ্রিক অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে সেভ আমেরিকা অ্যাক্ট নামে বিলটি পাশ না হয় কংগ্রেসের উপর ভীষণ ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প, এবং তারই প্রতিক্রিয়া এই আবাসন বিষয়ক বিলটিকে একঘেয়ে বা গুরুত্বহীন বলে অভিহিত করে ক্যাপিটালে এটি স্বাক্ষরের অনুষ্ঠান বাতিল করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা রিপাবলিকানদেরও হতবাক করে দিয়েছিল। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন যে প্রেসিডেন্ট বিলটিকে আইনে পরিণত হতে দেবেন, অর্থাৎ তিনি ভেটো দেবেন, অর্থাৎ এটি অটোমেটিক্যালি আইনে পরিণত হবে। এই বিলের লক্ষ্য হলো বাসস্থানের সরবরাহ বৃদ্ধি করা যুক্তরাষ্ট্র জুড়ে এবং সেগুলিকে আরো সাশ্রয়ী করে তোলা, অর্থাৎ অ্যাফোর্ডেবল করে তোলা। H1B ভিসায় যারা আছেন তাদেরকে অত্যন্ত সতর্কভাবে থাকতে হবে যুক্তরাষ্ট্রে। আজকে এমন একটি ঘটনা ঘটেছে যেটি বিস্ময়ের সৃষ্টি করেছে অনেকের কাছেই, এবং এবং নির্ধারিত সময়সীমার মধ্যে $600 ট্রাফিক টিকেটের ট্রাফিক টিকেটের জরিমানা পরিশোধ না করায় যুক্তরাষ্ট্রের H1B ভিসা বাতিল হওয়ার পর গভীর অনুশোচনা প্রকাশ করলেন একজন ভুক্তভোগী। যুক্তরাষ্ট্রের নন রেসিডেন্ট ইন্ডিয়ান বা NRI দের বিভিন্ন প্ল্যাটফর্মে H1B ভিসা বাতিলের এই ঘটনা নিয়ে একটি পোস্টে দেখা গেল যে ভিসা বাতিলের কারণ হলো কোনো গুরুতর আইন লঙ্ঘন নয়, কিন্তু বরং নির্ধারিত সময়ের মধ্যে $600 ট্রাফিক জরিমানা
পরিশোধ না করা। ওই পোস্টে যুক্তরাষ্ট্রে H1B ভিসায় বসবাসরত যারা আছেন তাদের ট্রাফিক সংক্রান্ত জরিমানা বা চালানকে হালকাভাবে না দেখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এর ফলে ভিসা বাতিল হয়ে যেতে পারে। পোস্টে উল্লেখ করা হয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন এবং আদালতের প্রথম শুনানিতে তিনি নিজেও উপস্থিত ছিলেন। সেই সময় বিচারক তাকে $600 জরিমানা করেছিলেন, কিন্তু পরিশোধ করার বিষয়টি ওই ব্যক্তি আর পরবর্তীতে তেমন গুরুত্ব দেননি। যখন ভিসা বাতিল হয়ে যায় তখনই তিনি সেটি বুঝতে পারেন যে $600 জন্য তার ভিসা H1B ভিসাটি বাতিল করে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলে কিন্ডারগার্টেনে ভর্তি হওয়া প্রতিটি শিশু এখন তাদের ভবিষ্যতের জন্য অনেক বড় সহায়তার মাধ্যমে তাদের শিক্ষা জীবন শুরু করতে পারবে। নিউ ইয়র্ক সিটির সদ্য অনুমোদিত বাজেটের আওতায় প্রতিটি শিক্ষার্থীদের জন্য কিন্ডারগার্টেনের স্বয়ংক্রিয় কলেজ সঞ্চয় অ্যাকাউন্টে $1000 জমা করা হবে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের পক্ষ থেকে, যা আগের তুলনায় 10 গুণ বেশি। অর্থাৎ আগে দেওয়া হতো $100, এখন দেওয়া হবে $1000। এই ব্যয় পরিকল্পনায় শিক্ষার বিভিন্ন উদ্যোগও অব্যাহত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুলে মানসিক স্বাস্থ্য সেবা, সংবেদনশীল বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা, কলেজে ভর্তির প্রস্তুতিমূলক কর্মসূচি এবং রেস্ট্রিকটিভ জাস্টিস বা সংশোধনমূলক ন্যায় বিচার কার্যক্রম এবং বহুভাষী পরিবারগুলোর কাছে পৌঁছানোর বিশেষ উদ্যোগ এর আওতায় থাকবে। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার জুলি ম্যানন শিক্ষা বিভাগের সাথে স্বচ্ছতা বিষয়ক বিরোধ আরো জোরদার করেছে। তার যে বিরোধ, শিক্ষা বিভাগের নিউ ইয়র্ক সিটির এডুকেশন ডিপার্টমেন্টের যে ট্রান্সপারেন্সির অভাব, সে নিয়ে জুলি ম্যানন ক্ষুব্ধ এবং তার সাথে সেই ডিপার্টমেন্ট অফ এডুকেশনের যে বিরোধ সেটিকে তিনি আজকে আরো চাঙ্গা করেছেন। তিনি বিভাগটির বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে স্বচ্ছতার অভাব, গড়িমসি ও বিলম্বের অভিযোগ এনে বলেছেন যে কারণ বাধ্যতামূলক স্কুল সেবা ও দরপত্রবিহীন ক্রয় প্রক্রিয়া সাথে সংশ্লিষ্ট শত শত চুক্তি তারা হস্তান্তর করতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগ তুলেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার জুলি ম্যানন। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানিও জানিয়েছেন আজ যে নিউ ইয়র্ক সিটির অভিবাসিত অধ্যুষিত এলাকার মানচিত্রটি, যেটি নিয়ে গতকাল আমি বলেছিলাম যে ইটালিয়ান এবং ইহুদি সম্প্রদায়ের মানুষ ভীষণ ক্ষুব্ধ, তাদের এলাকাগুলোকে সেই মানচিত্রে উল্লেখ করা হয়নি, সেই বিষয়ে মেয়র জোহরান মামদানি আজ বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে মানচিত্রটি সংশোধন করা হবে যাতে লিটল ইতালি সহ বাদ পড়া এলাকাগুলোকে এর অন্তর্ভুক্ত করা যায়। তিনি মেয়র আরো উল্লেখ করেন যে মানচিত্রটি পূর্ববর্তী প্রশাসনের কাছ থেকে পাওয়া গিয়েছিল। সংবাদ সম্মেলনে মেয়র মামদানি এই বিষয়টি নিশ্চিত করে বলেন যে আমাদের শহরে অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী 200টিরও বেশি জাতিগোষ্ঠীর সবার তালিকা এটি কোনো মতেই নয় এবং সেটি স্পষ্টই। বিষয়টি যথাযথভাবে তুলে ধরতে আমরা ভবিষ্যতে আরো কিছু পরিবর্তন আনবো এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে মানচিত্রে লিটল ইটালিকে সংযুক্ত করা হচ্ছে। মূল মানচিত্র থেকে লিটল ইটালি নাম বাদ পড়ায় নিউ ইয়র্ক সিটি ইতালীয় আমেরিকান নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন বিষয় সোচ্চার হয়ে ওঠার পরিপ্রেক্ষিতেই সিটি হলের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক শহরের জাঙ্ক ফি বা লুকানো ফির বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে কোন শহরে প্রথমবারের মতো সিটি পর্যায়ে ক্লিক টু ক্যান্সেল নিয়ম চালু করতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি। এর ফলে জিমনেশিয়ামের মেম্বারশিপ থেকে শুরু করে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস অর্থাৎ টেলিভিশনের বিভিন্ন সার্ভিসের মতো সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবাগুলো বাতিল করা গ্রাহকদের জন্য এখন অনেক বেশি সহজ হয়ে যাবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মতে নতুন এই নিয়মের ফলে আর্থিক চাপে থাকা নিউ ইয়র্ক সিটি বাসিন্দাদের বছরে প্রায় $162.5 মিলিয়ন সাশ্রয় হবে। আগামী 1 অক্টোবর থেকে এই নিয়ম অমান্যকারী সাবস্ক্রিপশন অর্থাৎ যারা এই অটোমেটিক ক্যান্সেলেশনের অ্যালাউ করবে না, 1 অক্টোবর থেকে তাদের সাবস্ক্রিপশন বিক্রেতা ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতিটি ভায়োলেশনের জন্য, লঙ্ঘনের জন্য তাদের $525 জরিমানা করা হবে সিটির পক্ষ থেকে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খেলায়। আজ লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেলে লেমন্সের শেষ মুহূর্তের এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে মিকেল মেরিনো স্পেনকে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে দিয়েছেন এবং বেলজিয়ামের সমর্থকের হৃদয় তিনি এই সময় ভেঙেও দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক
বেলজিয়ামের থিরো কোর্তোয়া চোট পেয়ে কান্নারত অবস্থায় মাঠ ছাড়ার পর খেলার ৭১তম মিনিটে লেমেন্স মাঠে নেমেছিলেন। কিন্তু ১৭ মিনিট পরেই পাও কুবার্সির নেওয়া একটি শট তিনি ঠিকমতো ধরতে ব্যর্থ হন। সেটি বাউন্স করে সামনে চলে যায় এবং মেরিনো ম্যাচে নিজের দ্বিতীয় স্পর্শেই গোলটি করে ফেলেন। প্রায় ১১ ঘন্টা কোনো গোল হজম না করার পর বেলজিয়াম স্পেনের সেই রক্ষণ দুর্য আজকে ভাঙতে ভেঙেছে, যদিও একটি গোল স্পেনও খেয়েছে অবশ্য। কেভিন ডি ব্রুইনের একটি চমৎকার পাস থেকে বেলজিয়ামের চার্লস ডি কোটলার দুর্দান্ত এক হেডে স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করেন এবং এইবারের বিশ্বকাপে এই প্রথম স্পেনের জালে বল ঢুকেছে। আগামী মঙ্গলবার ডালাসে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ফ্রান্সের মুখোমুখি হবে। নরওয়ে, ইংল্যান্ড ও আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার বাকি দুটি কোয়ার্টার ফাইনাল আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সিবিএস স্পোর্টস এর একটি চ্যালেঞ্জে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন। তিনি লিওনেল মেসি ও আর্লিং হাল্যান্ড উভয়ের চেয়ে এমবাপ্পেকে প্রাধান্য দিয়েছেন। বিশ্বকাপের একটি বিতর্কিত ম্যাচের পর এই র্যাঙ্কিংটি আসে, যদিও ওই ম্যাচে মেসির আর্জেন্টিনার কাছে রাউন্ড অফ 16 এর লড়াইয়ে মিশরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছিল বলে মন্তব্য করেছিলেন মেয়র। প্রতিযোগী চালিয়ে গিয়ে মামদানি ইয়ামাল, হারি কেইন, আশরাফ হাকিমি ও সাদিও মানের পরিবর্তে অবশ্য মোহাম্মদ সালাহকে প্রথম বেছে নিয়েছিলেন। এরিক হালানকে বর্তমান সময়ে সেরা স্ট্রাইকার হিসেবে বর্ণনা করে নিউ ইয়র্ক সিটির মেয়র এরপর সালার পরিবর্তে নরওয়েয়ান এরিক হালানকেই বেছে নেন সেরা স্ট্রাইকার হিসাবে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন মীর মিজানুর রহমান, অ্যাটর্নি এট ল। জনাব মীর মিজান, আপনার কাছে জাস্ট একটা প্রশ্ন করব যে আপনি জানেন টেক্সাসে একজন ইমিগ্রেন্টকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এটা নিয়ে যে বিক্ষোভ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে আইসের ধরপাকড় অলমোস্ট দ্বিগুণ করা হয়েছে। বাট আমার প্রশ্ন ওই জায়গায় না, প্রশ্নটা হচ্ছে যে আইস যখন কাউকে অ্যারেস্ট করতে আসে, এই যে গুলি করে মেরে ফেলার যে আপনার কালচার, এটা তো এর আগে আমরা শুনি নাই, এবার দেখতে পাচ্ছি আমরা। সো এই গুলি থেকে বাঁচার জন্য আমাদের মানে যাদেরকে কাউকে যদি অ্যারেস্ট করতে আসে বা কেউ যদি এই ধরনের টার্গেটেড হয় যে তাকে অ্যারেস্ট করতে আসছে আইস, তখন তার কি করা উচিত গুলি থেকে প্রাণ বাঁচানোর জন্য? ধন্যবাদ। প্যানেলের সবার জন্য আমার শুভেচ্ছা রইল, দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি বেসিক্যালি নিউ জার্সি সিটিজেন, গ্রিন কার্ড নিয়ে ম্যানহাটনে এসে কাজ করি। হ্যাঁ, আর এখন সাম কাইন্ড অফ টিএন ভিসা নিয়ে মোট কথা হচ্ছে যে এখন আমি গাড়িতে আছি, আরেকটি প্রোগ্রামে যাব, টিভি প্রোগ্রামে। তো এই হচ্ছে সুন্দর এক জীবন, ভাগ্যবান এক জীবন যে মানুষজন কথা শুনতে চায়। এটার জন্য আমি মিডিয়া কর্মীদের মানে কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে এটা তো অবশ্যই খুব দুঃখজনক, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা যখন ই করবেন, আইন বাস্তবায়ন করার জন্য যখন আইন প্রয়োগ করবেন, তখন যদি বাধাগ্রস্ত হন এবং ওনাদের জীবন যদি বিপন্ন হওয়ার একটা ঝুঁকি থাকে, তখন তারা আত্মরক্ষার্থে বিভিন্ন ব্যবস্থা নেবেন এবং সেটা কতটুক সময় উপযোগী, কতটুক সঠিক এবং কতটুক যথাযথ, সেগুলা দেখার বিষয় আছে। আপনি যে ঘটনাটা বললেন সেখানে আজকে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে কেউ একজন মিথ্যা কথা বলতেছে, সোজা কথা। কারণ তারা বলতেছে তারা তাকে মানে কি বলবো, যে এই ধরনের বর্ণনা দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি থেকে, আর ফ্যামিলির যে লয়ার আজকে সংবাদ সম্মেলন করে যেটা বলছেন, তাতে করে এইখানে ডিসক্রিপেন্সি আছে। সুতরাং এখানে এটা একটা খুব বড় জিনিস। যেমন অনেক সময় তারা জোর করে এক একজনকে পাঠিয়ে দিচ্ছে, পরে এদিক দিয়ে যখন কোর্টে প্রশ্ন করা হচ্ছে, যে প্রসিকিউটররা বা মানে গভর্নমেন্টের যারা লয়ার, তারা বলে আমার রেকর্ডে আছে সে নিজে চলে গেছে, নিজে নিজে মানে স্বেচ্ছায় চলে গেছে। তো এই যে ডিসক্রিপেন্সি, এবং সেইখানে দেখা যাচ্ছে যে কোর্ট তাদেরকে বিশ্বাস করতেছে। তো এই ধরনের বিভিন্ন কিছু আছে। তো আমি এটাকে দুঃখজনক ঘটনা তো বলবোই। এটার ফলে আপনি আরো যেটা বললেন, সেখানে এখানে রাগান্বিত হওয়ার একটা ব্যাপার আছে।
যে এই ধরনের সিচুয়েশন হচ্ছে। তো গেল, কিন্তু কথাটা হচ্ছে আমি যেখানে যেতে চাই যে আমাদের এখানে কি করণীয় আছে। এই যে আপনি বললেন যে এই ধরনের সিচুয়েশন হলে যদি কোনো, আপনি জানেন যে ল এনফোর্সমেন্ট লোকজন আপনার সাথে কথা বলতে আসে, আপনাকে স্টপ করাতে চায় এবং আপনি সেখান থেকে পালিয়ে যাচ্ছেন, তখন আপনি বুঝতেই পারছেন যে সেখানে একটা রিস্ক থাকবে। হ্যাঁ, এবং তারা আত্মরক্ষার্থে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়ার সময় যে ধরনের প্রচুর ভুল এখানে অন্যান্য ক্ষেত্রেই হচ্ছে, এটা শুধু ইমিগ্রেন্টদের জন্য না, অন্যান্য ক্ষেত্রেও এরকমের বহু এরকম হয়েছে, এবং তারা তারপরে বিচারে তারা দোষী সাব্যস্ত হয়নি। তারা বলছে যে সেই যে এতগুলা গুলি করলো, একটা না দুইটা না, হ্যাঁ, সিঁড়ির মধ্যে যে এতগুলা গুলি করলো ব্রঙ্কসে, এরকমের একবার আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রচুর সেই ঝাঁঝরা করে দিল, তারপরও তারা পার পেয়ে গেল যে তার হাতে নাকি কি ছিল ইত্যাদি। তো এখন আমার যেটা কথা হচ্ছে যে আমাদের কমিউনিটি যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যদি এরকম কোনো সিচুয়েশন হয়, আপনারা এরকম পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনারা। ন্যাচারালি যদি লফুল, আপনারা যদি মনে করেন সে ডাকাত, সেটা অন্য কথা, কিন্তু তারা যদি আপনি মনে করেন যে ল এনফোর্সমেন্টের লোক, আপনারা ধরা দিবেন, বিচারের আওতায় আসবেন, সেখানে আপনি আপনার বক্তব্য হাজির করবেন। আরেকটা কথা হচ্ছে যে যেমন এই আলবেনিতে আমার এই গত সপ্তাহে যে কেস ছিল, সেখানে যেটা ছিল তার ডিপোর্টেশন অর্ডার ছিল, তো তাকে গেলেই তাকে তারা অ্যারেস্ট করে নিয়ে যেতে পারতো। তো সুবিধাটা যেটা মানে মানে যে কারণেই হোক যেটা হয়েছে, তারা আগে ইন্টারভিউটা নিয়েছে, নিয়ে অ্যাপ্রুভ করেছে ইমিগ্রেন্ট পিটিশনটা, তারপরে নিয়ে গেছে, কারণ তাকে এমনিও নিয়ে যেতে হতো। ফলে আমি খুশি হয়েছি যে তার নিজের পকেট থেকে টাকা পয়সা না দিয়ে তারা গভর্নমেন্টের টাকায় তারা ওখানে চলে যাবে, এদিকে আমি তার যে সমস্ত ওয়েবার বা বিভিন্ন কিছু করে তাকে আবার নিয়ে আসবো। সুতরাং আমি এখানে খুব একটা বিরক্ত হইনি। তো গেল, কিন্তু কথাটা হচ্ছে অনেকে আছে বিভিন্ন তথ্য গোপন করে। আমার আরেকটা ক্লায়েন্ট অ্যাসাইলাম ইন্টারভিউর জন্য গেল, তো সেখানে ইন্টারভিউ হওয়ার আগেই তাকে অ্যাপ্রিহেন্ড করেছে, এবং আমি অফিসারের সাথে কথা বললাম, এবং আমি শুধু বললাম তাকে একজন জাজের কাছে নিয়ে যাও, আর কিছু না। কারণ আমি মাত্র আগের দিন, এতদিন ধরে তার কাজ করি, একদিন আগে মাত্র শুনলাম ওনার অন্য স্টেটে একটা কেস আছে এবং সেখানে কনভিক্টেড উনি। এগুলা মানে এই যে নিজেদের লোকজনকেও যে জানায় নাই, একজনের উকিলকে সে জানাবে না, এটা খুব দুঃখজনক। তো যাই হোক, তো এখন এই ধরনের সিচুয়েশনে যে আলবেনিতে যে ক্লায়েন্ট, যে গুয়াতেমালার ক্লায়েন্ট, সে যে অন্তত ইন্টারভিউটা দিয়ে পাশ করে আছে, ফলে আমি তাকে টুডে টুমোরো আবার নিয়ে আসতে পারবো। আর এর মধ্যে তো এখানে বের করার চেষ্টা চলতেছে আর কি, গেল। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে যে যারা আমরা আছি, হ্যাঁ, যাদের বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় আছি, যেমন যারা সিটিজেন আছেন, তারা যদি কাইন্ডলি, যেমন আমি বলতে পারি আমার কাছে আছে, হ্যাঁ, আপনারা পাসপোর্টটা না রাখলেও পাসপোর্ট একটা কার্ড সাথে রাখেন, ড্রাইভিং লাইসেন্স যেমন করে রাখেন, একটা ক্রেডিট কার্ড যেমন রাখেন, সেভাবে কাইন্ডলি কাইন্ডলি একটা পাসপোর্ট কার্ড সাথে রাখেন। যাদের গ্রিন কার্ড আছে ওই সেম কথা, যাদের সেই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, অন্য কোনোভাবে কোনো কেস পেন্ডিং আছে, তার থেকে আপনার একটা ওয়ার্ক পারমিট পান, আপনি কাইন্ডলি ওইটা সাথে রাখেন। আপনারা বেড়াতে এসছেন, তারা ওই খুব কাগজ আপনারা বের করতে পারেন, যেটা আগে পাসপোর্টের সাথে স্টেপল করে দিত, তো ওইটা রেখে একটা কাগজ যদি পকেটে রাখেন, খুব ক্ষতি হয়ে যাবে না আপনার, আপনার ভালোই হবে। আপনারা যদি এইভাবেই করে যার যা আছে এগুলো রাখেন, হ্যাঁ, কি আপনার একটা সে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস, একটা আপনি সে ইমিগ্রেশন কোর্টে ফেল করেছেন, ভালো কথা, আপনি আপিল করেন, আপিল করে ওই যে রিসিপ্ট নোটিশটা সাথে রাখেন, কিছু একটা তাদেরকে একবার হাতে হাতে দেন। ওই যে ফোনে আছে ওটা বের করতে করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এগুলো না করে আপনারা যদি কাইন্ডলি যার যা আছে একটু হাতে নাতে দেন। একজন এই কনস্টেবলের সাথে ঝগড়াঝাটি করার তো কিছু নাই, যে এই দেশ স্বাধীনতার দেশ, কেন দেখাবো আমি, আপদ দূর হবে, একটা কাগজ দেখা দেন, বাস শেষ। তো সুতরাং এই জন্য আমি বলবো এদের সাথে মানে কি বলবো, যুদ্ধ টুদ্ধ করা, যেমন ইসে যাবে
ফেডারেল প্লাজাতে যাবেন, আপনি ইসে কি যেন বলে সিকিউরিটির মধ্যে দিয়ে যাবেন, তাদের সাথে রাগারাগি করার কোনো মানে হয় না। হ্যাঁ, আপনি জাস্ট যা করতে বলে ওটা করে চলে যাবেন। আপনাকে বেল খুলতে বলেন, কেন বেল খুলবো, যাবেন না। কাজ করে তাদের, মানে আইনটা তাদের প্রয়োগ করে তাদের কাজটা। আমার মতে আপনারা এই বেস কাগজগুলো যেগুলো বললাম এটা রাখেন, আর যার যা কিছু করার আছে এখন, জি হ্যাঁ, আপনারা এইগুলা করেন। আপনারা যেই লয়ারের কাছে যান, যেখানেই যান, হ্যাঁ, আপনারা যদি একটা ডিপোর্টেশন অর্ডার থাকে, আপনি কিছু করবেন না, বসে থাকবেন, আর ধরা পড়লে বলবেন আইস এটা করতেছে, এটা তো হয় না। জি আপনার ডিপোর্টেশন অর্ডার আছে, আপনি মোশন টু রিওপেন করেন, আপনি আপিল করেন, কিছু একটা করেন, আপনি ফেডারেল আপিল করেন, কিছু একটা করেন। হ্যাঁ, পিটিশন ফর হিয়ারিং হয় নাই, তারপর এটা মোশন টু রিকনসিডার করেন। তো এইভাবে করে কিছু একটা যদি আপনার না থাকে, আপনার থাকবে ডিপোর্টেশন অর্ডার, আর আপনাকে ধরবে না, এটা আপনি আশা করেন কেন? এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অ্যাটর্নি মীর মিজান আমাদের সাথে ছিলেন। অ্যাটর্নি মীর মিজান, আপনাকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই আরিফ, আপনার কাছে একটু যাই, তারপরে আমাদের হাসান ভাইয়ের কাছে আসবো। যে সাবস্ক্রিপশন পেনাল্টি আর নিউ ইয়র্কে করা যাবে না, এই ধরনের একটি বিধান জারি করেছে আজকে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। একটু জানতে পারি কি ধরনের বিষয়টি কি? ধন্যবাদ জনাব আবু তাহির। বিষয়টি খুব সহজভাবে যদি বলতে হয়, সেটা হলো যে অক্টোবর থেকে মামদানি প্রশাসন যে রুলসটি জারি করেছে, আপনি 50 টাকার যদি কোনো কিছু অনলাইনে কেনেন, টিকিট বুকিং দেন, হোটেল বুকিং দেন, সেটা 50 টাকার পরিবর্তে যদি কেউ $51 নেয়, অর্থাৎ $51 নেয়, সেটার জন্য অবশ্যই অপ্রত্যাশিত $1 যে চার্জ, সেটার জন্য কমপ্লেন করা যাবে। এবং এই কমপ্লেনের কারণে যদি কোনো কারণে কেউ কমপ্লেন করে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে $525 পর্যন্ত জরিমানা হবে, এবং জরিমানার পাশাপাশি আরো ক্ষতিপূরণ দেওয়ার একটি বিধান হচ্ছে। মূলত ফেডারেল গবেষণায় যেটা দেখা গেছে যে প্রায় আমি সংখ্যাটা একদম একুরেট বলছি, $10 বিলিয়ন বেশি এই জাঙ্ক ফি বা অপ্রত্যাশিত চার্জ, কিংবা আমরা যেটাকে বলি যে লুকানো ফি, যে ভাষায় আমরা বলি না কেন, $10 বিলিয়ন মতো চলে যাচ্ছে। তাই যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে জোহরান মামদানি প্রশাসন অক্টোবর থেকে যে নিয়মটি চালু করছে, যে কোনোভাবেই কোনো ব্যক্তি, নিউ ইয়র্কবাসী, মূলত শহর হিসেবে নিউ ইয়র্কের 5টি বড়কে আমরা যদি বলি নিউ ইয়র্ক সিটি, কোনো ব্যক্তির কাছ থেকে অপ্রত্যাশিত ভাবে কোনো ফি যদি কেউ গ্রহণ করে থাকে, কোনো কোম্পানি হতে পারে কিংবা অনলাইন বেস যে কোনো কিছু হতে পারে, বা যে কোনো ক্ষেত্রেই আপনি হোটেলে যাচ্ছেন, খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার সময় দেখা গেল যে অপ্রত্যাশিত ভাবে 50 সেন্টও আপনার কাছে মনে হচ্ছে যে 50 সেন্ট আপনার কাছ থেকে হোটেলের খাওয়া দাওয়ার পর কেউ বেশি নিচ্ছে, কিংবা গ্রসারিতে, হোয়াট এভার ইট ইজ, যেখানেই যে কাজটাই বাংলাদেশি হোক বা যে কোনো মানুষই হোক, আসলে এটা মানুষকে সচেতন হওয়ার জন্য জোহরান মামদানি প্রশাসন থেকে আরো উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। কারণ কমপ্লেন যদি না আসে, সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করার কোনো পদক্ষেপ থাকবে না। এটা যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে, যা অক্টোবর থেকে কার্যকর হবে। আর একটি বিষয় বলে রাখি, এরই মধ্যে কেউ যদি সাবস্ক্রাইব করে থাকে, সাবস্ক্রিপশন করে থাকে 1 বছরের জন্য, কেউ 6 মাসের জন্য, কেউ 8 মাসের জন্য, এটা ক্যান্সেল বোতাম ক্লিক করার সাথে সাথে এখন থেকে ক্যান্সেল হয়ে যাবে। এটা স্পেশালি বলা হয়েছে। ধন্যবাদ জনাব আবু তাহের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আসাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত আছেন জনাব গোলাম মর্তজা, যিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র, প্রেস মিনিস্টার। আপনাকে দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব হাসান মর্তজা, আপনাকে দিয়ে শুরু করি। প্রথমে যে গ্রাহাম প্লাটনার, যিনি আপনার মেইনের সিনেট ক্যান্ডিডেট ডেমোক্রেটিক পার্টির, তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ফর্মালি, এবং এখন দেখা দিয়েছে যে ইটস এ বিগ ভ্যাকুয়াম, কে এই জায়গা দখল করবেন। এবং প্রশ্ন উঠছে যে আগামী যে সিনেট নির্বাচন, নভেম্বরে যে নির্বাচন হবে, এই নির্বাচনে যে অনেকে ডেমোক্রেটরা খুব আশা করছিল যে তারা সিনেটে তাদের কর্তৃত্ব নেবে, কিন্তু এখন জিনিসটি অনেকেই মনে করছে আনসার্টেন হয়ে যাচ্ছে। সো হোয়াট ইজ ইয়োর অ্যানালাইসিস? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। মেইনের এই আসনটি বলা হচ্ছিল যে সবচেয়ে দুর্বল রিপাবলিকান আসন। সুজান কলিন্স দীর্ঘদিন ধরে এখানে আছেন,
প্রায় 70 বছর বয়স তার, অসুস্থ, কথা বলতে তিনি কাঁপেন। তদুপরি তার যে রেকর্ড, মেইন একটি ব্লু স্টেট, এই মেইন গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প 10 পয়েন্টের বেশি ব্যবধানে পরাজিত হয়েছেন। সেখানে একজন রিপাবলিকান যিনি প্রায় সকল প্রশ্নে ট্রাম্পের পক্ষে থাকেন, কি করে নির্বাচিত হন? মাথা রাখতে হবে যে ট্রাম্প মেইনের প্রায় 60% ভোটার হচ্ছে নারী ভোটার, অথচ সুজান কলিন্স কিন্তু রো ভার্সেস ওয়েড সেই গর্ভপাত বিরোধী যে আইনটি তার পক্ষে ভোট দিয়েছিলেন। এবং যে 3জন জাস্টিস, সুপ্রিম কোর্ট জাস্টিস এই আইনটিকে বাতিল করেন, তারা কিন্তু সুজান কলিন্সের ভোটেই নির্বাচিত হয়েছেন। অন্য কথায় সুজান কলিন্সের অবস্থান যদি আমরা ব্যাখ্যা করি, এটা নারী বিরোধী। সেক্ষেত্রে যেখানে যেই রাজ্যে 60% নারী ভোটার, তারা কি করে সুজান কলিন্সকে পুনর্নির্বাচিত করে? এর একদিনেই বলেছিলাম যে সুজান কলিন্সের বড় গুণ হচ্ছে তিনি মধ্যপন্থী বলে নিজের ইমেজটাকে প্রজেক্ট করেছেন। অনেক প্রশ্নে তিনি ট্রাম্পের সঙ্গে একমত নন, অনেক প্রশ্নে তিনি মধ্যবর্তী অবস্থান গ্রহণ করেন, কোনো প্রশ্নে তিনি ডেমোক্রেটদের সঙ্গেও কাজ করেন। এই সমস্ত কারণে তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং ডেমোক্রেটস তার রাজ্যে। তো এবার যেটা ঘটেছে, এবার অবস্থা অনেক জটিল, অভ্যন্তরীণ সংকট তীব্র আকার ধারণ করেছে, মেরুকরণ তীব্র হয়েছে, এবং ডেমোক্রেটরা আশা করছে, এখনও আশা করছে যে তারা আগামী নির্বাচনে হাউস এবং সিনেট দুটোকেই তারা ফিরে পাবে। 6টি আসনকে তারা টার্গেট করেছে: আলাস্কা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, আয়োয়া, টেক্সাস, মেইন, 7টি। তো এই অবস্থায় তারা গ্র্যাহাম প্ল্যাটনারকে প্রাইমারি জিতেছেন। গ্র্যাহাম প্ল্যাটনারের পক্ষে আমরা জানি, যদিও ডেমোক্রেটিক প্রতিষ্ঠান, এস্টাবলিশমেন্ট তার পক্ষে নন, কিন্তু বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন বা আমাদের শহরের মেয়র মামদানি তাকে এন্ডোর্স করেছেন অ্যাজ এ প্রগ্রেসিভ। নানাভাবে তিনি প্রগ্রেসিভ। তিনি মেডিকেয়ার ফর অল, তিনি হাউজিংয়ের পক্ষে, লো কস্ট হাউজিংয়ের পক্ষে, তিনি গাজায় জেনোসাইডের বিপক্ষে, আমেরিকান অর্থ ইসরায়েলের জন্য না যায় তার পক্ষে। ফলে তার একটা প্রগ্রেসিভ বোনাফিডেজ আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি লোকটি যে অসুস্থ, তার যে নারী সংক্রান্ত অসংখ্য ঘটনার ইতিহাস আছে, সেটি কেন ওয়েট করা হলো না? সেটি কেন ভাবনার মধ্যে আনা হলো না? এই উত্তর ডেমোক্রেটিক অপারেটিভদেরকে দিতে হবে। একাধিক নারী আগেই অভিযোগ করেছিল যে গ্র্যাহাম প্ল্যাটনার তাদের সাথে অসদাচরণ করেছে। তাই স্ত্রী নিজে অভিযোগ করেছেন যে গ্র্যাহাম প্ল্যাটনার মেয়েদের সঙ্গে কুৎসিত ভাষায় বার্তা বিনিময় করেন, তার স্ত্রী অভিযোগ করেছেন। সেসবকে উপেক্ষা করে গ্র্যাহাম প্ল্যাটনারকেই করা হলো ডেমোক্রেটিক নমিনি। আমি নিজেও আপনাদের অনুষ্ঠানে প্ল্যাটনারের পক্ষে বলেছি এই বিবেচনা থেকে যে অনেক বেশি জরুরি। প্ল্যাটনার বলেছেন যে আমি ভালো মানুষ হয়ে গেছি, আমি রিফর্ম পারসন। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, আমার পিটিএসডি ছিল ইত্যাদি ইত্যাদি, আমি ভালো হয়ে গেছি, আমি ডিফারেন্ট ম্যান নাও। কিন্তু তিনি ডিফারেন্ট ম্যান নন, তা আমরা বুঝলাম কীভাবে? এই সপ্তাহে সিএনএনে একটি মহিলা সরাসরি বলেছে যে আমার সাথে তার প্রেম ছিল বটে, সম্পর্ক ছিল বটে, কিন্তু আমার আপত্তি সত্ত্বেও সে আমাকে রেপ করেছে। সরাসরি রেপ কথাটা ব্যবহার করেছে। তার জবাবে প্ল্যাটনার বলছে সব মিথ্যা কথা, সব রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে। তার মানে এই লোকটি, তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। একজন তো নয়, অসংখ্য নারী অভিযোগ করেছে, তার স্ত্রী অভিযোগ করেছে, তো তিনি এখনো বলে যাচ্ছেন যে সবাই নাকি রাজনৈতিকভাবে মোটিভেটেড। ফলে হি ইজ এ ডিফেক্টিভ ক্যান্ডিডেট, তাকে নিয়ে যেতে অসম্ভব। এখন ডেমোক্রেটিক পার্টি খুঁজছে কাকে তাকে রিপ্লেস করা যায়। এর মধ্যে 5 জনকে দেখেছি আমরা, 5জন আত্মপক্ষে তাদের নাম প্রস্তাব করেছে, এবং এই লড়াইতে, এই দৌড়ে এগিয়ে আছেন প্রাক্তন মেইনের সিনেটের প্রাক্তন সভাপতি ট্রয় জ্যাকসন। তিনিও প্রগ্রেসিভ, প্ল্যাটনার থেকে খুব বড় রকমের ব্যবধান তার নেই। মেইন খুব একটা প্রগ্রেসিভ স্টেট, তিনি 1 নম্বরে আছেন। এছাড়া নীরব শাহ বলে একজন ডাক্তার, ভারতীয় বংশোদ্ভূত, যিনি একসময় সিডিসি ডিরেক্টর ছিলেন, তিনিও এগিয়ে আছেন। সব মিলে 5 জন। এবং আগামী 27 তারিখে একটা মিনি কনফারেন্স হবে
যে কনফারেন্সের মাধ্যমে, মিনি কনফারেন্সের মাধ্যমে পরবর্তী মেইনের পরবর্তী সিনেটর কি হবেন ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তার নির্ধারণ করা হবে। আপনারা জানেন যে এর আগে সমস্যা হয়েছিল বাইডেনের সময়, কোনো রকমের কনভেনশন ছাড়া, কোনো রকমের সম্মেলন ছাড়া পার্টির লিডাররাই কথাবার্তা বলে কমলা হ্যারিসকে নিয়োগ করেছিলেন। কোনো রকমের ডিবেট হয়নি, জনগণের মতামত শোনা হয়নি, এবং তার ফলটা কি দাঁড়ালো যে আলটিমেটলি কমলা হ্যারিস বড় ব্যবধানে পরাস্ত হলেন। প্রশ্ন হচ্ছে যে এই কম সময়ের মধ্যে যদি একটা কনভেনশন ডাকা হয় এবং সেই কনভেনশনে যদি নতুন একজনকে মনোনয়ন দেওয়া হয়, তা কি মেইনের মানুষ মেনে নেবে? ভয়টা এখানেই। ভয়টা দু রকমের ভয়। আমরা জানি যে গ্র্যাম প্ল্যাটনার একটা মুভমেন্ট তৈরি করেছিলেন, বড় রকমের মুভমেন্ট তৈরি করেছিলেন, তার পক্ষে মেইনের মানুষ, বিশেষ করে নারীরা দাঁড়িয়েছিল। এবং সবাই যে এই ঘটনা প্রকাশিত হওয়ার পরে যে তাকে ত্যাগ করবেন তাও কিন্তু নয়। পক্ষে দাঁড়াতে পারবেন না, ত্যাগও করতে পারবেন না। ফলে কি দাঁড়াবে? হয়তো ভোট দিতে যাবে না, যার ফলে লাভ হবে কার? সুজান কলিন্সের। আমার ভয়টা এখানেই যে আগামী নির্বাচনে যেই আশা জেগেছিল গ্র্যাম প্ল্যাটনারকে নিয়ে, যদি পর্যাপ্ত ক্যাম্পেইন না হয়, ক্যাম্পেইনে এফেক্টিভ ক্যাম্পেইন না হয়, তাহলে সুজান কলিন্স আবারও ফিরে আসতে পারে। মাথায় রাখতে হবে যে এই নির্বাচনে কিন্তু বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হবে দুই পক্ষ থেকে, বিশেষ করে রিপাবলিকানদের পক্ষ থেকে। তার মূল কারণ হচ্ছে যে গ্র্যাম প্ল্যাটনারের মতো ট্রয় জ্যাকসনও কিন্তু গাজাকে জেনোসাইড মনে করেন, তিনিও কিন্তু ইসরায়েলকে অর্থ সাহায্য দেওয়ার বিপক্ষে। ফলে এই প্যাক এখানেও কিন্তু বিপুল অর্থ ব্যয় করবে। ফলে ফলাফলটা খুব সহজ হবে না ডেমোক্র্যাটদের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই, থ্যাংক ইউ। আমাদের মনে হয় যে এই যে সিনেট রেস যেটা হবে, এই রেস ডিটারমিনিং ফ্যাক্টর হবে যে ডেমোক্র্যাটরা সিনেটের কর্তৃত্ব নেবে কি নেবে না। আপনি কি মনে করেন? অ্যাবসলিউটলি। এটা একটা, আমি আগে বললাম 6টা আসনকে আমরা ডেমোক্র্যাটরা বাছাই করেছি, তার মধ্যে একটা হচ্ছে, এবং এটা ছিল 1 নম্বর সবচেয়ে সহজলভ্য তাদের বিবেচনায় এই আসনটি। কারণটা খুব স্পষ্ট। সুজান কলিন্স 70 বছর বুড়ো, দীর্ঘদিন ক্ষমতায় আছেন, কথা ভালো করে বলতে পারেন না। তদুপরি এই শহরে, এই রাজ্যে 60% ভোটার হচ্ছে নারী ভোটার। সুজান কলিন্স ওপেনলি রো ভার্সেস ওয়েডকে সাপোর্ট করেছেন, কনজারভেটিভ জাস্টিসদের নিয়োগ দিয়েছেন। ফলে ভোটাররা খুশি নয় তার প্রতি। এই অবস্থায় শিওর ডেমোক্রেটিক পার্টি মনে করেছে যে এই আসনটা পাবো আমরা। কিন্তু আমি যেটা বললাম, এখন যে সন্দেহ জাগছে ভোটাররা কেন্দ্রে যাবেন কি না, এটা একটা। আর 2 নম্বর, এই যে কনভেনশন হচ্ছে, এই কনভেনশনটা কতটুকু ম্যানেজড, কতটা ম্যানিপুলেটেড, সেটা কিন্তু আমরা বুঝে যাব। 27 তারিখ কনভেনশন, আমরা জানবো যে এটা কতটা ওপেন কনভেনশন হয়েছে, এবং তার উপর নির্ভর করবে এই নির্বাচন নিয়ে আগামী নির্বাচনের ডেমোক্রেটিক পার্টিসিপেশনের মাত্রা। থ্যাংক ইউ সো মাচ। এবার একটু আলোচনা করি, মর্তুজা ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একটু আলোচনা করি যে সাবেক প্রধানমন্ত্রী যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তিনি বলেছেন রয়টারকে যে তিনি দেশে ফিরবেন। সো এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমি হাসান ভাইকেও বলবো আলোচনায় পার্টিসিপেট করার জন্য, যে ওনার যে এই যে ওনার বিরুদ্ধে ফাঁসির রায় আছে, ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে, উনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, ওনার সময়ে দেশে মানবতা বিরোধী অনেক কাজ হয়েছে, নির্বাচন হাইজ্যাক হয়েছে, ব্যাংক লুট হয়েছে, অনেক কিছু হয় নাই এমন কিছু নাই। সো এখন উনি যে দেশে ফিরে আসবেন, তার নৈতিক বেসটা কি, যে বেসের উপর ডিপেন্ড করে তিনি দেশে ফিরবেন? আপনার কি মনে হয়? এই যে উনি দেশে ফিরে আসবেন, যে কথাটা বাজারে ছাড়া হয়েছে, রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছেন, তার আগে আরো অন্যান্যদেরকেও ইন্টারভিউ দিয়েছেন, এই যে বাজারে ছাড়া হয়েছে, এটাই হচ্ছে এই পুরো ব্যাপারটার মধ্যে, এটাই হচ্ছে ওনার সার্থকতা। এই জায়গাটাতেই উনি যে যা করতে চেয়েছিলেন সেই কাজটি করতে পেরেছেন, অর্থাৎ আলোচনায় থাকতে পেরেছেন। জুলাই মাসটা হচ্ছে জামাত ইসলামের কাছে যেরকম ডিসেম্বর মাস, আওয়ামী লীগের কাছে সেরকম জুলাই মাস। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের পত্র পত্রিকা, বিশেষ করে টেলিভিশন বা তার চেয়ে অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের যে তাণ্ডব, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে তাণ্ডব, যে হত্যাকাণ্ড, প্রকাশ্যে পুলিশ, বিজিবি, র্যাব কর্তৃক হত্যাকাণ্ড, ছাত্রলীগ যুবলীগের হাতে যে ভারী ভারী অস্ত্র, সেই সমস্ত ফুটেজে সয়লাভ হয়ে গেছে জুলাই মাসে এসে, এবং এটাই পুরো মাস ধরে চলবে, আগস্ট মাসেরও একটা লম্বা সময় পর্যন্ত এটা চলবে। তো এই সময়টা যেহেতু আওয়ামী লীগের জন্য কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের জন্য অত্যন্ত বিব্রতকর,
এর পক্ষে শুধু অস্বীকার 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 সেটা তারা পারে, প্রোপাগান্ডা চালাতে পারে, কিন্তু এটা তো অস্বীকার বা প্রোপাগান্ডা চালিয়ে এটাকে চাপা দেওয়া যাবে না, সেটা আওয়ামী লীগও জানে, শেখ হাসিনাও জানে। তো সেই কারণে এই আমি দেশে ফিরবো এই প্রসঙ্গটা খুব সুপরিকল্পিতভাবে মাঠে ছাড়া হয়েছে, এবং বাংলাদেশের গণমাধ্যম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সব জায়গাতে এই আলোচনাটি হচ্ছে, দেশে হচ্ছে, দেশের বাইরেও এই আলোচনাটি হচ্ছে। এটা তাদের দিক থেকে একটি সার্থকতা। এখন প্রশ্ন হচ্ছে মানে এই তিনি ফিরবেন, হাসিনা ফিরবেন, তো এখন ফিরার ঘোষণার সঙ্গে আসলে কিন্তু সমস্যাটা কি? আসলে তো কোনো সমস্যা নাই। বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার একাধিকবার ভারতের কাছে চিঠি লিখে তাকে ফেরত চেয়েছে, এবং বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সঙ্গে বাংলাদেশের, সেই চুক্তির আওতায় ভারত খুব সহজে তাকে ফেরত পাঠাতে পারে। ভারত তখনই সাধারণত ফেরত পাঠানোর ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয়, বা ওই দেশটি তখন বিবেচনা করে যাকে ফেরত পাঠানো হবে তিনি যদি ফেরত আসতে না চান, তিনি যদি মনে করেন যে দেশে গেলে তিনি সুষ্ঠু বিচার পাবেন না, তিনি যদি মনে করেন যে দেশে গেলে তার ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি হতে পারে, ইউরোপ সহ পৃথিবীর অনেক দেশ আছে যারা ফাঁসির বিরুদ্ধে, তারা সেই সমস্ত আসামিদেরকে ফেরত দেয় না। যুক্তরাষ্ট্রের অনেক জায়গাতে হয়তো এরকম আছে, ফেরত দেয় না। কিন্তু হাসিনার ক্ষেত্রে কিন্তু বিষয়টি তা নয়। বাংলাদেশ ফেরত চায়, বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি আছে, বাংলাদেশ লিখিতভাবে বারবার করে বলেছে খুব সহজেই ফেরত পাঠাতে পারে ভারত, এবং তিনিও আসতে চান। কিন্তু সেই দিকে না গিয়ে কখনো তিনি বলছেন আমাকে পাসপোর্ট দেয় না, কখনো তিনি বলছেন তাদের অনুসারীরা বলছেন ট্রাভেল পারমিট দেয় না, ইত্যাদি ইত্যাদি বিষয় সামনে আনা হচ্ছে। আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা করার একটা মূল কারণ হচ্ছে একটি বিষয়, যে জুলাই মাসে আলোচনাটাকে প্রাসঙ্গিক রাখা, আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক রাখার একটা চেষ্টা করা, কারণ আওয়ামী লীগের রাজনীতি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। সেখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে 5 অগাস্টের আগে যে তাণ্ডব চালিয়েছে, যে হত্যাকাণ্ড, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, এবং এই অপরাধটির একটা হলো দেশের ভেতরে, আর আন্তর্জাতিক অঙ্গনে এই অপরাধটি একটা অন্য রকমের মাত্রা পেয়েছে বাংলাদেশের অন্য যে কোনো সময়ের ঘটনার চেয়ে। যেহেতু জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন অফিস থেকে যেহেতু একটি প্রতিবেদন দেয়া হয়েছে, এবং সেই প্রতিবেদনে হাসিনার ঘটানো এই অপরাধকে যেহেতু মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, এই তথ্য দেয়া হয়েছে। এই কারণে আওয়ামী লীগ দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে একমাত্র ভারত ছাড়ার কোথাও তার রাজনীতির প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন নাই, বা যে সমস্ত শক্তি বাংলাদেশ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদেরও কোনো সমর্থন নাই। এরকম একটা জায়গাতে তিনি রাজনীতিটাকে প্রাসঙ্গিক রাখার একটা চেষ্টা করছেন। আর এই যে আমি ফিরবো, যেহেতু তার দেশের ভেতরে থাকা তার নেতাকর্মীরা, দেশের বাইরে পলাতক নেতারা যেহেতু এক ধরনের ডিমোরালাইজ হয়ে গেছে, তাদের যেহেতু আর কোনো রাজনীতি নাই, সেই কারণে শেখ হাসিনা এইরকম একটা বিষয় সামনে ছেড়ে রাজনীতিতে এক ধরনের চাঙ্গা রাখার চেষ্টা করছেন তাদের নেতা কর্মীদের, বিশেষ করে দেশের বাইরে যারা আছে। আর শেখ হাসিনা দুটি কথা বলেছেন, যে তিনি ফিরবেন এবং দেশের বাইরে যারা আছেন, পলাতক যারা আছেন নেতারা, তারা সহ একসঙ্গে ফিরবেন। আমার কাছে মনে হয়, এটা আমার নিজস্ব পর্যবেক্ষণ বা নিজস্ব পর্যালোচনা, যে দেশের ভেতরে যে সমস্ত অপরাধ করে নেতারা পালিয়েছেন, হাসিনা যে অপরাধ করে পালিয়েছেন, সেই অপরাধের মুখোমুখি হওয়ার সাহস তাদের কারোরই আছে বলে আমার কাছে মনে হয় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে তিনি, আমার ধারণা যে ফিরবেন না, ফেরার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই আলোচনাটা তিনি রাখতে চেয়েছেন। আর সরকারের বক্তব্য, সরকারের অবস্থান এই জায়গা থেকে খুবই পরিষ্কার। তিনি দেশে ফিরতে চাওয়া সরকারের জন্য তো প্রথমত কথা আইনগত কোনো বাধা নাই, বাধা দেওয়া হবে না। দ্বিতীয়ত কথা স্বাগত জানানো হবে। আর তিনি যদি ফিরে আসলে সেটা তার জন্য সুবিধা হবে, যেটা যে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তার বিরুদ্ধে একটি মামলার রায় হয়েছে, আরো মামলা চলমান আছে, তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, আপিল করার সুযোগ পাবেন। এখন আর বাংলাদেশের মানুষের বহু হিসাব নিকাশ তার সঙ্গে বাকি, যে শত শত মানুষকে পঙ্গু, হাজার হাজার মানুষকে পঙ্গু, শত শত মানুষকে অন্ধ, শত শত মানুষ হত্যা, এই যে আত্মীয় পরিজন, আন্দোলনকারী যারা আন্দোলন করেছে, তাদের বহু রকমের চাওয়া পাওয়া হিসেব আছে তার সঙ্গে।
সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তাকে স্বাগত জানানো হবে প্রথমত, দ্বিতীয়ত কথা তাকে বিচারের মুখোমুখি করা যাবে, আর তার দিক থেকে বলা যে তিনি ফিরে আসলে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তিনি যদি সেখানে প্রমাণ করতে পারেন যে তিনি কোনো অপরাধ করেন নাই, তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন, আবার রাজনীতি করবেন। সেই সম্ভাবনা যেহেতু খুব কম, বিচারে কি হবে সেটা আলাদা ব্যাপার, অ্যাপিলে কি হবে সেটা আলাদা ব্যাপার, সেই সম্ভাবনা যেহেতু কম, সেই কারণে আমার কাছে মনে হয় যে রাজনীতিতে এক ধরনের প্রাসঙ্গিক থাকার জন্য তিনি এই সমস্ত বিষয়গুলো সামনে আনছেন। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনার কাছে যাই যে আপনি আওয়ামী লীগ আমি দল হিসাবে বলবো না, বা শেখ হাসিনার ব্যক্তি হিসাবে ওনার যে বয়স, ওনার যে তার যে 17 বছরের যে কৃতকর্ম, এর পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে উনি নেশনকে ফেস করার মতো তার সাহস বা তার এই নৈতিক ভিত্তি আছে যে তিনি গিয়ে নিজেকে ডিফেন্ড করতে পারবেন? তাহের, শেখ হাসিনা শেখ পরিবারের মেয়ে, রাজনীতির করা মানুষ, ত্যাগ করেছেন, জেলে গেছেন, বিদেশে থেকেছেন, ফলে তাকে এত দ্রুত এক কথায় বাতিল করবেন না। আমি মুর্তজার সাথে সম্পূর্ণ একমত যে রিলেভেন্ট থাকার জন্য তার খুব জরুরি, আলোচনা থাকার জন্য খুব জরুরি এই কথাটা বলা যায় আমি ফিরে আসছি। তিনি কিন্তু এই কথা আজকে বলছেন না, অনেক আগে থেকেই বলছেন। ইনফ্যাক্ট তিনি দিল্লি যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই বলেছেন আমি সহসায় ফিরে আসব। তার কারণটা কি? তাকে তো দলের সদস্যদেরকে উজ্জীবিত রাখতে হবে। পলিটিক্যাল, সি ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, ফলে তাকে এটা করতেই হবে। আমি মনে করি যদি শেখ হাসিনা ফিরে আসেন, she will be welcomed like a hero by her followers. এই মুহূর্তে তার যে ফলোয়াররা আছে তারা তো নির্জীব, কর্মহীন, কোনো কাজ, 5 জন লোক রাস্তায় নামে না। এই অবস্থায় দলের নেত্রী যদি আসেন, আপনি দেখবেন ঠিকই লোক রাস্তায় নামবে, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, শেখ হাসিনা নিজে তার ইতিহাসটাকে, তার রেকর্ডটাকে চ্যালেঞ্জ করতে পারবেন। আমি মনে করি অ্যাজ এ পলিটিক্যাল লিডার এটা তার দায়িত্ব। নিজের রেকর্ডটা যদি শুদ্ধ করতে চান তার সুযোগ আছে, তবে মাথায় রাখতে হবে অভিজ্ঞতা কি বলে। আপনারা জানেন বিদেশ থেকে কারা কারা ফিরে এসছে। আমি যে 2টো এক্সাম্পল দিই, আকিনো, বেনিগনো আকিনো ফিলিপিন্সে ফিরে এসেছিলেন এবং আসার দিন টার্মাকেই প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে তিনি নিহত হন। বেনজির ভুট্টো, তিনিও ফিরে এসেছিলেন এক্সাইল থেকে এবং আসার সঙ্গে সঙ্গে ট্রাকে গুলিতে নিহত হন। ফলে ভয়টা কিন্তু শেখ হাসিনার জন্য আছে। শেখ হাসিনা খুব অকুত ভয় নেত্রী নন, তিনি কখনোই ছিলেন না। তিনি বঙ্গবন্ধু হত্যার পরে দেশে ফিরতে পারতেন অনায়াসে, ফেরেননি কেন? সুখে তো ছিলেন তিনি কলকাতায় বা ভারতে। ফলে সুখ ছেড়ে তিনি যে জেলের জন্যে সজ্ঞানে স্বেচ্ছায় আসবেন, এটি আমার কিন্তু মনে হয় না। তবে যেটা বললাম আমি, দলকে বাঁচাতে হলে এটি তার জন্য তাকে এটা করতে হবে। ইফ শি ওয়ান্টস, আর তার দলকে যদি বাঁচাতে তিনি চান, এছাড়া কোনো পথ নেই। মিস্টার ইব্রাহিম খোকন, আপনার কি মনে হয়? আমি একটু খালি যোগ করি কথার সঙ্গে। 1 নম্বর হচ্ছে যে কথাটা এখানে বলা দরকার, যে একটা তো প্রাসঙ্গিক রাখার জন্য, আর এখানে আরেকটা বিষয় সম্ভবত কাজ করছে, যে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে 5 আগস্টের পর থেকে বাংলাদেশের যেহেতু সম্পর্কটা একটা স্বাভাবিক জায়গাতে যাচ্ছে না, স্বাভাবিক জায়গাতে না যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশও তার অবস্থান ধরে রেখে বাংলাদেশ আশেপাশের তার কর্মপরিধি বিস্তৃত করছে। সেরকম একটা জায়গা থেকে আমার মাঝে মধ্যেই মনে হয় যে তিনি অন্য কোনো দেশের এক ধরনের চাপ প্রয়োগের কার্ড হিসাবে ব্যবহৃত হচ্ছেন। যখন তাদের মনে হয় যে বাংলাদেশের উপর একটা কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে একটা চাপ তৈরি করা দরকার সরকারকে বা বাংলাদেশকে, সেই সময় ওনার কথা বলার পরিমাণ, কথা বলার মাত্রাটা বেড়ে যায়, এরকম একটা ব্যাপার কাজ করবে। আর উনি যেটা বলেছেন, সেই আমি কি কারণে বলছি, আমি কোনোভাবেই তাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি যেটা বলছি যে উনি যে অপরাধ করেছেন, ক্যামেরার সামনে অপরাধ করেছেন, অডিও ভিডিও তথ্য প্রমাণের ভিত্তিতে যে অপরাধ করেছেন, সেই অপরাধ মোকাবেলা করার সাহস তার আছে বলে আমার কাছে মনে হয় না, এবং তার যে দলের নেতারা তাদেরও আছে বলে আমার কাছে মনে হয় না। থ্যাংক ইউ ইব্রাহিম খোকন, কিছু বলবেন? আমি একটা অ্যাড করি,
টেকনিক্যাল ব্যাপার যে চুক্তিটা আমাদের সঙ্গে আছে ভারতের, চুক্তিটা 13 সালের, অ্যামেন্ড হয়েছে 16 সালে। তার একটি ধারা হচ্ছে যে যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় রায়টা, সেক্ষেত্রে ভারত প্রত্যর্পণ করতে বাধ্য নয়। যে ব্যাখ্যাটা আমরা ভারতীয় পত্রপত্রিকা পাচ্ছি তা হচ্ছে যে এই রায়টা ভারতের চোখে পলিটিক্যালি মোটিভেটেড, এবং সেই যুক্তিতে ভারত শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে। হাসান ভাই, একটা জিনিস দেখুন এখানে যে- কিন্তু এখানে কিন্তু তখনই এটা ভারতের জন্য লজিক্যাল বা যুক্তি দিয়ে বলতে পারে যে যেহেতু এটা রাজনৈতিক সেই কারণে আমরা ফেরত দিচ্ছি না। সেটি হচ্ছে যাকে ফেরত দেওয়ার কথা তিনি নিজেও যদি তা মনে করেন, এবং তিনি যদি মনে করেন যে আমি যাব না, কিন্তু তিনি যদি মনে করেন যে আমি চলে যাব, কারেক্ট। আমি যাব, তাহলে তার ভারতের এখানে আপত্তির কোনো Correct. ব্যাপার নাই। তিনি তো Agreed. আদালতের প্রতি আস্থা রাখছেন, তিনি তো বলছেন যে আমি আদালতকে ফেস করব। ঠিক ঠিক ঠিক, আমি একমত। ঠিক। থ্যাংক ইউ। তো এটাই বলছিলাম যে তার নৈতিক শক্তিটাই হলো সবচেয়ে বড় প্রয়োজন এখন, যে তিনি নৈতিক, তারই নৈতিক আমি শক্তি আছে একটু কিনা। আমি এখানে সংক্ষেপে যোগ করি। আমি মনে করি যে মানে শেখ হাসিনা প্রকাশ্যে কোনো বিবৃতি দেন নাই, এটা খুব পারপাসফুলি মানে ওই রয়টার দিয়ে একটা নিউজ করানো হয়েছে। আমি আওয়ামী লীগের যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নেতাদের তারাও বিশ্বাস করেন না উনি আসবেন করে। এখন মর্তু সাহেব বললেন যে উনি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য। আমার দুশ্চিন্তাটা আরেক জায়গায়, উনি দলের কাছে প্রাসঙ্গিক থাকার জন্য, দলের কর্মীদের কাছে তার নেতৃত্ব ধরে রাখার জন্য। আওয়ামী লীগের ভিতরে মাঠ পর্যায়ে একটা চাপ সৃষ্টি হয়েছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ নতুন রাজনীতিতে আসবে। এটা অনেকেই মুখ খুলে বলতে পারেন না, পারতেছেন না শেখ হাসিনার ভয়ে। এই নেতৃত্ব শেখ হাসিনা মনে করেন যতদিন আওয়ামী লীগের নেতৃত্ব তিনি ধরে রাখবেন ততদিন তিনি প্রাসঙ্গিক থাকবেন। এই আওয়ামী লীগের লোকজনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, তার নেতৃত্বকে ধরে রাখার জন্য এই একটা প্রয়াস হিসাবে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি আইন মেনে বাংলাদেশে আসবেন, এটা তো বাধার কিছু নাই, সরকারও তো তাকে চাচ্ছে। সো আমার মনে হয় এটাই আমি যেটা মনে করি। বাট সবই মানে আমরা আলোচনা করতে পারি, এবং শেখ হাসিনা তো নিজে খেলছেন না, তাকে নিয়ে খেলানো হচ্ছে। এবং এই খেলানোর পিছনে মানে যদি সরকার কোনো সময় মানে ব্যর্থ হয়, মানে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে প্রতিবেশীদের সাথে, সেই ফাঁকফুকরও ওনারা খোঁজার চেষ্টা করতেছেন এখন থেকেই। তো এই ব্যাপারে সরকারও যেমন সচেতন থাকবে, এবং দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা এগুলো অনেক কিছুই নির্ভর করতেছে এইসব কথাবার্তার মধ্যে। তো এটাই আমার। বাট এই ব্যাপারে স্পষ্ট কিছু বলা যায় না যে শেখ হাসিনা আসবেন। উনি কবে আসবেন, কোন সময় দিচ্ছেন, কিভাবে তার আসার প্রক্রিয়াটা কি হবে, ওনার রাজনীতি কি হবে, উনি কি এসে আমি আদালতে সারেন্ডার করবো এটা বলছেন, না তিনি হিজরতের মতো মদিনা থেকে এটা বলেছেন নাকি? উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন, ডিসেম্বরের মধ্যে উনি বলেছেন। ওকে, তা আদালতে আত্মসমর্পণের যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন কিনা না। আবার আওয়ামী লীগের কেউ কেউ বলেন অতি উৎসাহী যে তিনি মদিনা থেকে যেরকম প্রফেট হিজরত করেছিলেন সেইভাবে আবার হাইটটা রওনা দিয়ে দিবেন। তো এইভাবে হাইটটা রওনা দিলে তো ওই যে আমাদের সিলেট দিয়ে আসলে, আমি তো সিলেটেও লোকজন দেখি না যে ওনারা কোন সীমান্ত দিয়ে আসবেন, সেটা আমরা দেখবো। কিন্তু শেখ হাসিনা যদি সত্যি আইনের কাছে আশ্রয় নেওয়ার জন্য চলে আসেন, এবং পরে আরেকটা বাহানা দিয়ে যে এই কারণে আমি আসতে পারলাম না, এইসব না করেন, সেটা বাংলাদেশের অন্য পরিবর্তিত একটা অন্য রাজনীতি হবে। এবং এই রাজনীতিতে মানুষ যদি ভালোবেসে ওনাকে আলিঙ্গন করে, যে 17 বছর কিছু হয় নাই, আমরা সুখে শান্তিতে বসবাস করেছি, বর্তমান সরকার বা এর পরবর্তী সরকার আমাদের এই সুখ দিতে পারে নাই, তাইলে মানুষ আবার তার কাছে কি যাবে, এটা পরের ব্যাপার। কিন্তু আমি এই বক্তব্যটাকে টোটালি একটা বিভ্রান্তিকর বক্তব্য বলে মনে করি, এবং যেটা আমাকে আওয়ামী লীগের লোকজনই বলতেছেন। আওয়ামী লীগের লোকজন এখন খুবই ব্যস্ত। এই যে মর্তু সাহেব বললেন যে এরা কাজকর্ম নাই, এরা প্রতিদিন শেখ ওই তুলিপ সিদ্দিকী মন্ত্রী হইতেছে, এটা ফেসবুকে দিতেছে, এটা কি কাজ মনে করেন না আপনি? এরা প্রচুর ব্যস্ত। এটা আপনি বিং এ প্রেস সেক্রেটারি, আপনি যতটা না সারাদিন কাজ করেন, এতে বেশি কাজ করে এটা প্রত্যেকটা আওয়ামী লীগের কর্মী এখন মানে সারাদিন লেখালেখি করে। এই তুলিপ সিদ্দিকীর নামটাও সে ঠিক মতো লিখতে পারে না। কিন্তু বাংলাদেশে শুনেন এখন তো সাক্ষরতার হার বাড়ছে, সবাই এখন ফেসবুকে লিখতে পারে। তো এইটা নিয়ে লিখতেছে, ওইটা নিয়ে লিখতেছে, তিনি কেমনে আসবেন এটা নিয়ে লিখতেছে। তারা খুবই ব্যস্ত আছেন, এবং এই ব্যস্ততা যত বাড়বে তত ঘরমুখী হবে। ওনারা রাস্তা থেকে অনেক আগেই সরে এসেছেন। এই 75 পরবর্তী আওয়ামী লীগ আমরা দেখেছি, সেই আওয়ামী লীগের একজন কর্মীও নাই।
সেই 75 পরবর্তী আওয়ামী লীগ আমাদের সাথে মারামারি করে যারা মাঠে আসিল, এরা সবাই চর্বি টর্বি হয়েছে, কেউ ব্লাড প্রেশার, কেউ মানে মন্ত্রী হইয়া এগুলা, এরা চর্বির নিচে তাদের উত্তেজনা চাপা পড়ছে। তো এবং আওয়ামী লীগ মাঠে যে লড়াই সংগ্রাম করে, এগুলো ছাত্রলীগের কিছু অন্ধ লোকজন আছে, তাদের কাঁধে বন্দুক স্বীকার করে আওয়ামী লীগ আর পার পাবে না। আওয়ামী লীগকে রাজনীতি করতে হইলে জনগণের রাজনীতিতে নতুন ভাবে রাজনীতির পাঠ নিতে হবে, এবং সেটা রাজনীতি, এটাই আমি মনে করি সেটাই হোক আওয়ামী লীগের রাজনীতি। ধন্যবাদ। আমি ইব্রাহিম ভাইয়ের সাথে খালি একটা জিনিস একটু যোগ করি। ইব্রাহিম ভাইয়ের ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমার ধারণা যে এই এখন যে ঘটনাটা ঘটতে পারে, এটা আমার পর্যালোচনা, অনেকে একমত নাও হতে পারে, যে শেখ হাসিনা যেহেতু নিজে পালিয়ে চলে গেছেন, দলের কার্যক্রম নাই, নেতারা সব পলাতক, কর্মীরা বিভ্রান্ত, দেশের ভেতরে নানাভাবে তারা বিভ্রান্ত। তো এরকম একটা জায়গাতে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে, যেটা ইব্রাহিম ভাই যেটা বললেন, যে তিনি যদি সরে যান, অন্য কেউ যদি আসেন, বিদেশেরও কোনো শক্তি নাকি এরকম প্ল্যান করেন, তাদেরকে নাকি এরকম কথা বলেন বলে আমরা বিভিন্ন ভাবে জানতে পারি, কোনো নানাভাবে। তো এইরকম একটা জায়গাতে শেখ হাসিনার কৌশলটি হচ্ছে, খেয়াল করে দেখবেন যে আমি ফিরবো, আমার সঙ্গে সব নেতারা ফিরবে, নেতারা ফিরে গিয়ে আত্মসমর্পণ করবে। যে নেতারা ওই বুর্জ আল খলিফার নিচে বসে কফি পান করেন, যে নেতারা নিউ ইয়র্কে এসে যারা নৌভ্রমণে ব্যস্ত থাকেন, তাদের অগাধ টাকা নাই, অল্প কিছু সংখ্যক কর্মীর, অল্প কিছু সংখ্যক কর্মী, তাছাড়া এদের অগাধ টাকা। তো এই টাকাওয়ালা মানুষজন উন্নত বিশ্বে এসে, ভারতে যারা বসবাস করছেন তারাও উন্নত জীবনযাপনই করছেন, কেউ কেউ মাসে 2.5 লাখ টাকা ভাড়া দিয়ে অ্যাপার্টমেন্টে থাকছেন, সেরকম খবরও জানা যায় শেখ হাসিনার আত্মীয় স্বজন। তো এই যে শেখ হাসিনা আহ্বান জানালেন যে আমি ফিরবো, তোমরাও ফিরো, অর্থাৎ শেখ হাসিনার পরিবর্তনের কথা বলা হচ্ছে। শেখ হাসিনা এইখানে একটা কার্ড খেলছেন যে চলো আমরা সবাই মিলে একসঙ্গে ফিরি। তো এই সবাই মিলে একসঙ্গে ফিরি, যখন এই ফেরার কথাটা আরেকবার আলোচনা হবে, কেউ ফিরবে না, একজনও ফিরবে না। তো একজনও যখন ফিরবে না, তখন শেখ হাসিনাও ফিরবে না। তখন একটা প্রসঙ্গ আসবে, দলের নেতাকর্মীরা মনে করবে, যারা মনে করছে যে শেখ হাসিনা পালিয়ে ভুল করেছে, তারা তখন বলতে শুরু করবে শেখ হাসিনা ফিরতে পারলো না কারণ কোনো নেতারা ফিরল না। তার মানে হচ্ছে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা ওই নেতা বা কর্মীদের কাছে আরো বাড়বে। শেখ হাসিনাকে বাদ দেওয়ার যে প্রক্রিয়াটা সামনে আলোচনা হবে, বা এখনো মানুষের ভেতরে মনে মনে আছে, মানুষের বলতে আওয়ামী লীগের কর্মীদের মনে মনে আছে, সেই জায়গাটাও শেখ হাসিনা সম্ভবত কি বলবো কভার করতে চাইলেন, যে তার কোনো বিকল্প নাই, তিনিই আওয়ামী লীগ, তিনি থাকলেই আওয়ামী লীগ থাকবে, তিনি না থাকলে আর কেউ আওয়ামী লীগ থাকবে না। এটাও এর মধ্য দিয়ে আবার আরেকবার প্রমাণ করার একটা চেষ্টা, এবং আমার ধারণা যে তিনি এই জায়গাটিতে সফল হবেন। সো উনি যে একবার বলছিলেন যে মনে আছে প্রথমে যে আমি চট করে ঢুকে যাব, মানে তোমরা চিন্তা করো না, একটা মনে আছে প্রথম উনি বলেছেন যে এক সপ্তাহের মধ্যে উনি বলেছিলেন। হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে ওইটা তো হাসান ভাই বললেন যে উনি তো এই যে দেশে ফিরবেন, এই কথাটা তো তিনি বারবার করেই বলছেন, আমি ফিরবো, সীমান্তের কাছেই আছি, চট করে ঢুকে যাব, তোমরা এই করো, তোমরা ওই করো, মিছিল করো, সমাবেশ করো। আর একবার বলছিলেন যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিল করে, তাইলে পুলিশ তোমাদেরকে ধরলে ট্রাম্পের ছবি হবে, এবং ট্রাম্পের ছবি, প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি মাটিতে পড়ে যাবে, সেইটার ছবি তুলবা, ভিডিও করবা, তখন দেখানো যাবে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবিকে অবমাননা করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে আমার নিজের ব্যক্তিগত যোগাযোগ আছে, ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন। হ্যাঁ, তো এগুলো সবই আসলে ওই ক্ষমতার দাপট যখন নাই, যখন তিনি দেখছেন একেবারে শূন্য বা মাইনাস, তখন আসলে এরকম বিভ্রান্তিকর কথা পলিটিশিয়ানরা বলেন। আওয়ামী লীগ এখনো পর্যন্ত এক ধরনের বিভ্রান্তির জগতে আছেন, এক ধরনের ইউটোপিয়ান জগতে আছেন, তারা আসলে বাস্তবতার জগতে নাই। তার প্রমাণ টিউলিপ সিদ্দিকী। আর একটা কথা বলি, খুব ভালো বলেছেন আমাদের মহিউদ্দিন আহমেদ, দেখলাম উনি লেখা লিখেছেন, উনি বলছেন যে ফিরতে যদি এতই আপনি উদ্গ্রীব হন ফিরে আসার জন্য, পালালেন কেন? যদি ফিরে আসতে এতটাই আপনি ইমপেশেন্ট, তাহলে পালালেন কেন? ফেস কেন করলেন না? আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন অত্যন্ত শক্তিশালী। এখন সমস্যা হয়েছে, প্রোপাগান্ডা মেশিন শক্তিশালী, কিন্তু কোনটাকে প্রোপাগান্ডার মধ্যে আনা দরকার আর কোনটাকে আনা দরকার না, এই বোধ বুদ্ধিও হারিয়ে ফেলেছেন। যে কারণে দেখেন ফেসবুকে টিউলিপ সিদ্দিকীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছেন। মানে প্রোপাগান্ডার লেভেল কোন পর্যায়ে চলে গেছে, যে এরা একটা হাসির পাত্রে পরিণত হয়েছে।
সবই Thank you ওই so much. ফেসবুকের বাইরে, ফেসবুক তাহের, বাহিনী, ফেসবুক জি। বাহিনী। তাহের, আমি একটা কথা বলি। জি বলেন প্লিজ, আপনার ভিডিও অন করেন। না, আমি তো বাইরে চলে আসছি। আচ্ছা, ঠিক আছে। আপনারা যে আলোচনাটা করছেন এটা জি। রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার কারণেই করছেন। এর আগে যতবার যাওয়ার কথা বলছে আপনারা কেউ আলোচনাই করেননি। রয়টার্সকে সাক্ষাৎকার দিছে বলেই আপনারা গুরুত্ব দিচ্ছেন। আমি এটাকে কোনোভাবেই গুরুত্বপূর্ণ মনে করতেছি না। আমার মনে হয় নাজমুল ভাই ঠিকই বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, সব কথা ধরতে নাই, এটা হলো মূল কথা। এবং তবে- এবং হাসান ভাই, এই আমাদের মহিউদ্দিন বাইরে যে পরিমাণ লোকজন গালাগালি করতেছে, এই কাজে আওয়ামী লীগ যে পরিমাণ, আওয়ামী লীগ কর্মী বাহিনী যেভাবে গত 24 ঘন্টা থেকে যেভাবে সময় দিতেছে, তারা যদি বাংলাদেশের মানুষের পাশে এবং রাজনীতিতে কিভাবে ফিরে আসবে এই ব্যাপারে সময় দিত, তাইলে দলের কল্যাণ হইতো। ইব্রাহিম ভাই, আওয়ামী লীগের রাজনীতিতে গালাগালিটাই হয়ে গেছে তাদের প্রধান অস্ত্র। আমি এর আগে এই অনুষ্ঠানে একবার বলেছিলাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন সিপি গ্যাং নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল, আইসিটি মিনিস্ট্রি থেকে সেই সিপি গ্যাংকে অর্থ দিয়েছিল, এবং সেই সিপি গ্যাংয়ের মূল কাজ ছিল মানুষকে গালাগালি করা। সেই গালাগালির ধারাটাই আওয়ামী লীগের এখন রাজনীতি। আপনি যে কোনো কিছুতে, আপনি ফেসবুকে আওয়ামী লীগে এক লাইন শুধু লেখেন যে আমার মনে হয় শেখ হাসিনা ফিরবে না, দেখবেন সেখানে এসে আপনাকে গালাগালি করে কিছু রাখবে না। থ্যাংক ইউ সো মাচ। মহিউদ্দিন ভাইকে দেখলাম আমাদের কবি বন্ধুরা কুত্তার বাচ্চা বলে গাল দিচ্ছে। জি জি, মানে ভদ্রলোক, লেখাপড়া জানানো, কবি সাহিত্যিক, সুশীল ভাষা ব্যবহার করছে কি কুত্তার বাচ্চা। এবং এটা তো শুনেন, এটা কুকুরটা তো অন্তত পশ্চিমা বিশ্বে এটা আদরের প্রাণী, কিন্তু ওই যে পত্রিকায় ছাপা হয়েছে, পত্রিকার সম্পাদক উনার 14 গোষ্ঠীকে উদ্ধার করতে করতে আর উনার সম্বন্ধে আর কোনো লেখারও বাকি নাই, বুঝছেন? আর কোনো এরা কোনো খুঁজে পাইতেছে না কি লিখবে। অথচ প্রথম আলো পত্রিকা ছাড়া কোনো বক্তব্য উনাদের হয় না, এটাই উনাদেরও রেফারেন্স। এবং এই সারাদিন এই যে প্রথম আলোর মতিউর রহমান এটা মহিউদ্দিন দিয়ে লেখাইতেছে। এই হাসান ভাই আপনিও জানেন মহিউদ্দিন ভাইকে, আমরাও জানি মতিউর রহমানে, এগুলা অনেকেই একদম দায়িত্বশীল আওয়ামী লীগের লোকজন, যে মতিউর রহমান ডেকে নিয়ে মহিউদ্দিনকে বলেছেন যে এইভাবে আপনি একটু লিখে দেন, এবং মহিউদ্দিন এইটা লিখে, এই মানে লোকজন এই যে গল্প এগুলো বানায়, এই লেখার সাথে আপনি দ্বিমত পোষণ করেন, এই লেখার পাল্টা বক্তব্য সৃষ্টি করেন, কিন্তু এই যে এই সমস্ত খেলো প্রোপাগান্ডা করে আওয়ামী লীগের রাজনীতি কোথায় নিয়ে গেছেন। আর আপনারা যারা আগে সিপিবি টিপিবি করতেন, আওয়ামী লীগের বুদ্ধিজীবী তারা ছিলেন, এখন আপনারাও যখন পিছ মারছেন, খালি আওয়ামী লীগের দোষ দিয়ে তো লাভ নাই। এই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ডুবাইছে, এটার জন্য ওই যে ছাত্র ইউনিয়ন ও সিপিবি থেকে আসা লোকজন বহুলাংশে দায়ী, আমরা দায়ী অন্য কারণে। আপনারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী হিসাবে একসময় এইসব নেগেটিভ ক্রিয়েট করতেন, এইসব লেখা প্রবন্ধ, এখন এগুলো লেখার তো লুক নাই, এখন লুক নাই, এখন তারা যা মনে হয় এই ফেসবুকে এটা বলতে থাকে। তো নিজেদের দায়িত্বটাও একটু দেখে নেবেন হাসান ভাই। ধন্যবাদ। মানছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাহাব ভাই অনেকক্ষণ থেকে বসে আছেন। সাহাব ভাই, আপনার কাছে যাই। সো আপনি তো, আমি জানি যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি। আমাদের ট্রাম্প সাহেব, উনার চোখে যেটা বিগ বিউটিফুল, সেটা যে কত আগলি, এটা সাধারণ মানুষ এটা বুঝে, এবং সেই আগলিনেসটাকে আপনি একটু এক্সপোজ করেন। আমরা কোন অবস্থায় আছি একটু বুঝি, যে আমরা কোন দিকে যে যাচ্ছি। সমস্ত ঔষধের দামপত্র কমছে এগুলো বলেন। না, কিছু কিছু ওষুধের দাম কমছে, এটা অস্বীকার করার নাই, কিন্তু এইটাকে হাইলাইট করেন। কিন্তু সাধারণ জিনিসপত্র খায়, শাক সবজি ডিম দাম কমছিল আবার বেড়ে গেছে। আর উনি যেটা আমরা ফিল করব, উনি যে 3টা কান্ট্রির যে ট্রেড চুক্তি ছিল উনি যেটা বাতিল করে দিয়েছেন কানাডা মেক্সিকোর সাথে, তো এখন যে মেক্সিকো থেকে তো ম্যাক্সিমাম জিনিস এখানে আসে। আপনার মুখ অর্ধেক রয়েছে, আপনার ক্যামেরা একটু উপর দিকে তুলেন। হ্যাঁ, এখন সাধারণ লোকজন তো কয়দিন পরে টের পাবে যে শাকসবজির দাম সবকিছু কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি এখন যখনই বাজারে দেখবেন, কিছুদিন একটু ভালো থাকবে, কারণ হলো কি এখানে লোকাল প্রোডাকশন কিছুটা হবে, কিন্তু আলটিমেটলি তো বেড়ে যাবে, কারণ হলো এখানে তো ঠান্ডা চলে আসলে এগুলো মেক্সিকো অথবা বিভিন্ন কান্ট্রি থেকে আসতে হবে। আর সেই হিসাবে লোকজন কিন্তু ফিল করবে আলটিমেটলি। শুধু কয়েকটা ওষুধের দাম কমছে এই মানে না, কিন্তু আবার যদি আপনাকে এই ওষুধগুলো নিজের পয়সা দিয়ে কিনতে হয়, তখন তো এটা কমে কোনো লাভ নেই, আপনাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম 3 ডবল হয়ে যাচ্ছে।
যেখানে আপনি 500-এর জায়গায় 1500 দিতে হবে, তখন আপনি কি করবেন, তাই না? আপনার যদি এমপ্লয়ার যদি আপনাকে না ভর্তুকি দেয়, যদি আপনি যদি কাজ না করেন বড় কর্পোরেশনে, তখন তো আপনাকে নিজের থেকে ইন্স্যুরেন্সটা কিনতে হবে। আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, বিশেষ করে যারা ট্যাক্সি চালায় অথবা ছোট ছোট দোকান যারা দেয়, বিভিন্ন বিজনেস করে, তাদের জন্য তো একটা খুবই অসুবিধা হবে। তারা তো আর মেডিকেল পাচ্ছে না। তো সেই দিক দিয়ে আপনাকে দেখতে হবে যে সবাই কিন্তু একটা অবস্থায় আছে। তারপরে হঠাৎ তেলের দাম কমতেছে আবার বাড়তেছে, উনি আজকে বলতেছে ইরান করবে, আবার কালকে বলতেছে ইরান আবার আমি চুক্তি মানি না। এগুলো তো একটা হযবরল অবস্থার মতো হচ্ছে, তাই থ্যাংক না? ইউ সো মাচ, থ্যাংক আর ইউ। আরেকটা যেটা আমি বলতে চাই, আপনি জানি না আমাদের যারা বললাম আপনার বাংলাদেশের সম্বন্ধে যারা টাকা এনেছে এনেকে, নিউ ইয়র্কে অনেকেই আছে বাংলাদেশের বিভিন্ন বড় লোকের টাকা তারা লন্ড্রি করে এখানে বিভিন্ন অবস্থায় আছে। এগুলো কিন্তু ইনভেস্টিগেট করা উচিত, কোত্থেকে টাকাটা, অনেকেই টাকাটা কিন্তু আসে আমেরিকাতে, দুবাইতে একটা শেল কোম্পানি থাকে তাদের, সেখান থেকে তারা মনে করে এই টাকাটা তারা ওইখান থেকে ব্যবসা করতেছে, ব্যবসা করে এইখানে ওয়্যার ট্রান্সফার করে আমেরিকাতে আসে। এটা যদি একটু ভালো করে ইনভেস্টিগেট করে বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তখন কিন্তু তারা অনেকে ধরে ফেলতে পারবে কি করে দুবাই থেকে এখানে টাকা, আসল টাকা তো বাংলাদেশ থেকে দুবাই আইছে পকেটে করে অথবা অন্যভাবে। তো সেটা কিন্তু ওনাদের ইনভেস্টিগেট করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার, আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আচ্ছা হাসান ভাই, হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ দ্য ইরান ওয়ার? এনি হোপ দ্যাট ইট উইল আপনার একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে যাবে? তাহের, এটাকে বলে টিট ফর ট্যাট। ইরান একটা ঢিল ছুঁড়েছে, তার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র 80টা ঢিল ছুঁড়েছে। এই আমি একটা ছুড়বো, ইরান একটা ছুড়বে, তার জবাবে আমি 15টা 20টা 50টা 170টা ঢিল ছুড়বো। এই ঘটনা ঘটছে এই মুহূর্তে। মূল লক্ষ্য হচ্ছে ইরানকে বাধ্য করা, ইরানকে চুক্তি মেনে চলতে বাধ্য করা। আমেরিকার জন্য, ট্রাম্পের জন্য খুব জরুরি হচ্ছে এই হরমুজ প্রণালীটা খোলা রাখা, যাতে করে জাহাজগুলি চলাচল করতে পারে। অন্যদিকে ইরান মনে করছে যে আমার তো একটাই অস্ত্র, এটাকে আমি ব্যবহার করি। আমার ব্যক্তিগত মতামত যে ইরান তার কার্ডটা ওভারপ্লে করছে। কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলি কিন্তু, মধ্যপ্রাচ্য মানে গালফের দেশগুলি ক্রমান্বয়ে ইরানের বিপক্ষে চলে যাচ্ছে এবং তারা বিকল্প গ্যাস সরবরাহের পথ খুঁজছে। সৌদি আরব অলরেডি পাইপলাইন করেছে, কাজ শুরু করেছে। একই কথা ইউএই, তারাও বিকল্প পাইপলাইন করছে। ফলে অটোমেটিক্যালি এখন থেকে 5-7-10 বছর পরে ইরানের এই হরমুজ প্রণালীর ক্ষমতা অনেক কমে আসবে। কিন্তু ইরানের সাথে প্রতিবেশীদের সম্পর্ক অনেক অনেক গুণ খারাপ হয়ে পড়বে। ইরানের উচিত অ্যাজ এ গুডউইল জেস্চার এই হরমুজ প্রণালীটা খুলে দেয়া, যাতে করে অ্যাটলিস্ট এই 60 ডেজের মধ্যে কোনো রকমের ব্যাঘাত না ঘটে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, শাহাব আহমেদ এন্ড গোলাম মুর্তজা। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।